আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আরো একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজ আড্ডাগুলির অন্দরমহলে যাকে পেয়েছি, আমাদের প্রিয় মানুষ এবং আমার প্রিয় মানুষ, বিশেষ করে অনিন্দিতা গুপ্ত রায়। অনিন্দিতা গুপ্ত রায়ের পরিচয় আমরা সকলেই জানি। ও কবি, গদ্যকার, অনেক কিছু, এবং প্রায় সব্যসাচী বলা চলে। সব অঙ্গনেই ওর একেবারে চলাচল ভীষণ মসৃণ, আমরা সেটা টের পাই প্রতিদিনই। অনিন্দিতা, তোমাকে আজ আড্ডাগুলিতে তো আমরা সবসময় পাই তোমাকে, তোমার কেমন লাগে সেখানে? প্রথমেই বলি তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে আজকে এসে। আর আমার কাছে আড্ডাগুলি তো একটা ব্যাপার বটেই, তার থেকেও বড় ব্যাপার পদ্ম, তার থেকেও বড় ব্যাপার তুমি রিমিদি। এটা একটা আলাদাই আমার অনুভূতি, আলাদাই একটা ভালোবাসার জায়গা। একদম মনে হচ্ছে নিজেরই বোধহয় মায়ের বাড়িতে বা নিজের দিদির বাড়িতে একদমই তাই, একদমই তাই হয়। একটা ভেতর থেকে খুব কমফোর্ট ফিল করা, ঠিক সেরকমই লাগছে। আমাদের খুব একটা বেশি দেখা হয় না, হ্যাঁ, কিন্তু যখনই দেখা হয় আমাদের মনে হয় যে কালকেই বোধহয় আমরা দেখা করেছি, আজ আবার দেখা হলো। যদিও খুব কাছাকাছি শহরে থাকি, যাতায়াত হয়ই, একটা ভেতরের টান রয়েছে, সুতোটা সবসময় জন্য বাঁধা থাকে, সেই জন্যই মনে হয় না যে দূরে আছি। ঠিক, আর বহুদিনের অনেক পরিচয় তো, লেখালেখির সূত্রে, টাইম টেস্টেড সম্পর্ক। ঠিক ঠিক, সম্পর্কটা ওরকমই। হয়তো দূর থেকে অনেকে ভাবে যে আমাদের একটা সম্পর্কের ওঠা নামা, এগুলো দূর থেকে। কথা কি বলতো, একটা সম্পর্ক কোনোদিন ফ্ল্যাট হয় না। একদম তাই, একদম। যদি তার মধ্যে একটু মানবিমান, ভালোবাসার অধিকার নাই থাকে, সেটা সম্পর্কই না, সেটা খুব মেকি। আর এই বিষয়টা জানো তো, আমরা আজকাল আরো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য, আগে কিন্তু আমরা এগুলো বুঝতাম না, যে কখন তোমার উপর আমার একটু অভিমান হলো, বা তুমি হয়তো বুঝি, তুমিও বোঝো অনিন্দিতা একটু বোঝো হয়েছে, কিন্তু আমিও জানি যে যদি আমাকে দুটো বকাও দেয়, খুব কম মানুষ আছে আমি চুপচাপ হজম করবো, কারণ আমি তখন জানি যে এটা তো সঙ্গত, ঠিক এই অধিকারটা তোমার আছে। সুতরাং এবং এই পালসটা এখন আমরা এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু বিশেষ করে তাই না, এখন এটা মিসিং কোথাও গিয়ে মনে হয়, জানি না, নিশ্চয়ই প্রত্যেক জেনারেশনে নিজস্ব কিছু ইকুয়েশন থাকে, একদম একটা ভাষা থাকে, সেটাও হয়তো না, সেটাও ঠিক। তুমিও প্রচুর ছোটদের সঙ্গে মেশো, আমরাও মিশি, কিন্তু আমাদের যে মধ্যে যে আমরা একই জেনারেশন হওয়ার জন্য আমাদের মধ্যে যে সম্পর্কগুলো, সেটা রসায়ন আবার বাকিরা বুঝবে না, সেটা নিজেদের মতো করে অন্যরকম। আমি হারাতে চাই না একদম, তাই একদম মধ্যে, মানে যেমন তোমার সঙ্গে আরো এক দুজনই মানুষ আছেন সেই সময় থেকে লেখালেখি শুরুর থেকে যাদের সঙ্গে বাঁধা, এটা মনে হয় আমার মানে অর্জন নিজেদের। ঠিক আছে, তোমাকে এইভাবে আজকে এখানে পাওয়া, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, আর যার জন্য এই সুযোগটাও আমি একদম হারাতে চাইলাম না আর কি। আজ তুমি কাঁথা কাহিনীতে এসেছো, কিন্তু ঠিক ঠিক, এটা তোমার একটা খুব, মানে এটা আমার বলতেই হবে আজকে, যে তোমার অনেক কাজের মধ্যে এটাও অনেক একটা বড় কাজ, এবং আমি এসে মুগ্ধ। তাই মানে যে শিল্পী হয়, সে তো তার একটা কিছু রান্না করলেও তার মধ্যে শিল্পের ছোঁয়া থাকে যে কোনো কাজে। আর আমি একটু অগোছালো, সেটাও একটা শিল্পের ধর্ম। অত গুছিয়ে তো ঠিক তুমি করছো না জিনিসটা, তার মধ্যে হয়তো একটা কিছু মানে সাজানো একটা মেকি ব্যাপার হয়ে যেত। তুমি মানুষটাও যেমন তেমনই একটা আন্তরিক আবহাওয়ায় ঘটায়। সেই কাঁথা কাহিনীতে মানে ঢুকেই তোমাকে আমি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কাহিনীটা আমার খুব ভালো লেগেছে, কাঁথার সঙ্গে নামটা খুব ভালো লেগেছে, কাঁথার উষ্ণতা। আর তোমার মনে হয়েছে তুমিও তো বিভিন্ন কাহিনী যে আমাকে আজকে ডেকে আনলে, তাই না, এরকম করে মিলে গেল কোথাও একটা। আসলে আমরা তো কবিতার মানুষ, কাঁথাটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁথা স্টিচ শাড়ি, সেটা হয়তো, কিন্তু কাঁথা স্টিচ শাড়িটা সব শাড়িকেই যেন রিপ্রেজেন্ট করছে, ঠিক ওটা একটা রূপক অর্থে, হ্যাঁ, এইভাবে কিন্তু করা হয়েছে। উষ্ণতাটাও আছে, একদম তাই। এটা আমাদের ব্যবহারিক জীবনে সব উষ্ণতাই যেন একটা কোথায় যেন আমাদের আরো বেশি উষ্ণ করে তোলে। হ্যাঁ, এবার আসি যে তোমার লেখালেখির জায়গায় এবার একটা নতুন পালক জুড়েছে। হয়তো তুমি অনেকদিন থেকেই লিখছো গল্প, কিন্তু একটা সংকলন হিসেবে এবার পাঠক পাবে। হ্যাঁ, একটু বলো সেই জার্নিটা।
কবে থেকে তোমার এই গল্পের দিকে যাওয়া? আসলে মজার কথা কি বলতো, আমি কিন্তু গল্পটা বেশি আগে লেখা শুরু করেছিলাম, খুব ছোটতে। মানে সেগুলো তো যেমন লেখে, তা প্রথম লেখা বলতে যদি আমার প্রকাশিত কিছু হয়ে থাকে সেটা শুকতারায় আমার গল্প, ক্লাস 8-এ পড়তে। তারপরে বিভিন্ন জায়গাতেই বেরিয়েছে, ধরো স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিনে আমি গল্পই লিখতাম। তুমি জানো আমার মা লেখিকা ছিলেন, গল্প লিখতেন, এবং মায়ের লেখা গল্প বইও রয়েছে। তো সেখান থেকে গল্পের দিকেই হয়তো আমার যাওয়াটা একটু স্বাভাবিক হতো যদি আমি যেতাম, কিন্তু সেখানে আমি না গিয়ে আমার কবিতা অনেক বেশি কাছের এবং মানে জীবন যাপনের মতো হয়ে গেছে। তো তার মধ্যেও অনেক গল্প আছে, লিখেছি বিভিন্ন সময়ে। এমন হয়েছে নিজের খেয়ালেও লিখেছি, অনেক সময় অনেকের অনুরোধেও লিখেছি যে তুমি একটু গল্প লেখো। তো অনেকেই বলেছেন যে কবির গল্প, কিন্তু আমি মনে করি যে কবিতা আর গল্প দুটো আলাদা ফর্ম। গল্প পড়ে মনে হয় যেন গল্পই পড়ছি, এবং কবিতাটা পড়ে যেন কবিতাই পড়ছি। দুটোর মধ্যে হতে পারে মিল। একটা আজকাল যেরকম একটা ভাষা এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে কবিতা আর গল্প কোথাও যেন একটা আলাদা হয়তো হয়, কিন্তু যেটা মিলেও যায়। তুমি যেটা, আমি যেটা প্রথমে বললাম কাহিনী, তো গল্পে হয়তো কাহিনীর ভাবটা একটু বেশি থাকে। তো আমাদের তো রোজকার জীবনে আমি বিশ্বাস করি যে বিশেষ কিছু বিশাল ঘন ঘটা থাকে না। আমাদের প্রতিদিনের জীবনেই অনেক কাহিনী থাকে, অনেক ছোট ছোট আমরা জীবনের বিভিন্ন মুহূর্ত বলো, সম্পর্ক বলো, চলার পথে নানান কিছু থাকে, যেগুলো সবটা হয়তো আমরা কবিতায় লিখতেও পারি না। মনে হয় কবিতার একটা নিজস্ব পরিসর আছে, লিমিটেশন আছে, মানে আমি বলতে পারছি না, কারণ কবিতাটা নষ্ট হয়ে যাবে যদি আমি কোথায় থামতে হবে আমি জানতে হবে। এই ক্ষেত্রে গদ্যটা তখন মনে হয় কোথায় থামতে হবে। আর একটা বড় কথা হচ্ছে যে আমি তো একটা স্কুলে পড়াই, একদম গ্রামের স্কুল। তো এখন আমার চাকরি করাও প্রায় 25 বছর হলো, এবছর 25 বছর হয়ে গেল। তো সেখানে 25 বছর অনেক কিছু বদলে গেছে, কিন্তু 25 বছর ধরে 25টা ব্যাচ যদি ধরে নিই মাধ্যমিক যখন বেরিয়েছে, তাহলে যে মেয়েটার বয়স 25 বছর আগে 10 ছিল, আজকে তার 35। যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখন, আজকে তার কিন্তু 25 বছর পর 40। তার বাচ্চাটাও সে 5-এ ভর্তি হচ্ছে। এত লম্বা একটা জার্নি না বিভিন্ন মেয়েদের আমি দেখেছি। আর তুমি একটা স্কুলে হয়তো দুটো জেনারেশনও দেখেছো? দুটো জেনারেশন দেখছি এখন। আচ্ছা, তোমার স্কুলের প্রসঙ্গে আসবো, একটু গল্পটার মধ্যে গল্পটা এই জন্যই বলছি। আচ্ছা, তখন না মনে হয়েছে এদের অনেকের কথা না আমি অনেক কবিতা লিখেছি বা ফিচারে লিখেছি, কিন্তু অনেক কিছুই মনে হয়েছে যে অজস্র কাহিনী এদের রয়ে গেল। তো আরে নানান, শুধু আমার এই বইটার মধ্যে একেবারেই আমার স্কুলের যে কোনো দেখা হওয়া কোনো কাহিনী নেই, ঠিক অন্যান্য আছে। তো তুমি সেখানে ঢুকলে আমি সেটা নিয়ে বলছি যে কি ভেবে লেখাগুলো আমি যে 2 মলাট এনেছি, তো একটা বিশেষ জায়গা ভেবে যে গল্পগুলোকে এনেছি। এই জার্নিটাই তো জানতে চাইছি, তোমার মনের জার্নি বা লেখার জার্নি সব। এইখানে যে লেখাগুলো আছে 10টা লেখা। তো আমার বিষয় হচ্ছে, আমার মনে হয় যে দুটো মূল উৎস এই সবগুলো গল্পে আছে। একটা হচ্ছে খিদে আর একটা হচ্ছে ক্ষমতা। এটাই হচ্ছে চালনা করে মানুষকে। আমার মনে হয় যে খিদে একটা খুব আমাদের জৈবিক ব্যাপার হলেও সেটা অনেক কিছু আমাদের ডিটারমিন করে জীবনের। আচ্ছা, আর ক্ষমতার কেন্দ্র বিভিন্ন ধরনের, সংসারের বলো, সমাজের বলো, এবং মেয়েরা ক্ষমতার দ্বারা ব্যবহৃত হতে হতে নিজে যখন ক্ষমতা পায় আরেকজনকে ব্যবহার করে। একদম। তো এটাও আমার আছে যে খুব আমি না নিরপেক্ষ ভাবে দেখার চেষ্টা করেছি যে মেয়েরা বিভিন্ন ভাবে এসেছে, কিন্তু শুধু মেয়ে নয়, একটি পুরুষ, একটি শিশু, একজন মানুষ, সবাই মানুষ বিভিন্ন জায়গার, তারা কিভাবে খিদে একটা শক্তি কিভাবে মানুষের আচরণকে প্রভাবিত করে। এবং আমার বইটার নাম তো জানো, নিউটনের তৃতীয় সূত্র অন্যান্য। তো নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। একটা গল্প আছে ওর মধ্যে, তো সেটা নিয়ে বই প্রকাশ যেদিন হবে, তো তোমায় তো আমি মিস করবো, তুমি থাকছো না, তো বইটা আমি চাইবো তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে। তো শুধু এটুকুই বলার যে আমার মনে হচ্ছে খিদে এবং ক্ষমতা এই দুটো হচ্ছে ক্রিয়া, এবং তার বিপরীতে ঘটে চলা প্রতিক্রিয়াগুলো যে কাহিনীগুলো জন্ম দেয়, যে ঘটনাগুলোর জন্ম দেয়, সেগুলোকে আমি এই 2 মলাটের মধ্যে রাখার চেষ্টা করেছি। মানে ব্যাপারটা তুমি এইভাবে ভেবেই এটা নাম, মানে একেবারে গুছিয়ে। হ্যাঁ, না আমার লেখাগুলো সাজাতে গিয়ে আমার মনে হলো, যখন আমি দেখলাম যে অনেক লেখার মধ্যে যে এই লেখাগুলোর একটা কেন্দ্রবিন্দু আছে, যেখানে প্রত্যেকটা লেখারই পেছনে এই
কিছু ক্ষমতার গল্প আছে, কিছু খিদেজনিত গল্প আছে, সেই একটা তো উৎসমুখ রয়েছে, ওইগুলোকে আমি এক মলাটের মধ্যে এনেছি এই বইটাতে। এবং বিভিন্ন ধরনের, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই, আলাদাভাবে। সেখানে মনস্তাত্ত্বিক চলনও আছে, একটা মেয়ের সম্পূর্ণ একটা ঘরে বন্দি, মানসিকভাবে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, সেই মেয়েটির মনের চলন, বিভিন্ন সমাজের মেয়েদের চলন, বা বললাম যে নানান ক্ষমতার হাতে মানুষ কিভাবে ব্যবহৃত তৈরি হচ্ছে। দেখা যায় খুব বেশি এক্সপেরিমেন্টাল নয়, তোমায় আগে বলছি। আচ্ছা আচ্ছা, সেটা আমি খুব বেশি এক্সপেরিমেন্টাল, তাহলে খুব বেশি রিলেটও করতে পারবে পাঠক, তাই না? সবসময় সবকিছু ছোঁয়া যায় না, তাই না? রিলেট করার মতো পেরেছি, দেখা যায় পাঠক যদি ভালো লাগে কিছু পাবে অনিন্দিতার গল্পে। এবং গল্পকার হিসেবে অনিন্দিতা, তোমার জন্য প্রচুর শুভেচ্ছা রইল। হ্যাঁ ঠিকই তো, গল্পই একটা বড় পাঠক দিতে পারে। কবিতা তো নিজে আমি কবিতাই লিখি, এবং নিজস্ব একটা পাঠক, হ্যাঁ একদম ছোট্ট পাঠক। কবিতার কাগজ করতে গিয়ে তো আমি আরো করে বুঝতে পেরেছি, আমার কাগজটারও 25 বছর হলো, যে কত পাঠক কম, মানে রিলেট করার এটাই একটা প্রতিবন্ধকতা। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, একটু আগে আস্তে আস্তে রাজপুতের সঙ্গে কথা হচ্ছিল তোমার কাগজটা নিয়ে, তখন ও বলছিল যে রিমিদি এই কাগজটা এতগুলো বছর একার চেষ্টায় কোথাও মাথা না নিচু করে এবং এই স্ট্যান্ডার্ডের একটা করছে, এটা তো স্যালুট করার মতো, এটা তো মানতে হয় সত্যি রিমিদি। এবং কবিতার কাগজ তুমি এইবার এবার নারী বিশ্ব, তো সেই কারণেই যাওয়া, দেখা যাক অনেকটা এবার পরিসরও বাড়বে হয়তো। হ্যাঁ আচ্ছা, এবার একটু আসি তোমার পেশাগত জায়গাটা। সেখানে তুমি গ্রামের স্কুলে পড়াও, একটা কিন্তু গ্রামের স্কুলে পড়ানো এবং শহরের স্কুলে পড়ানো দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, প্রচুর তফাৎ রয়েছে। সেক্ষেত্রে তুমি কিরকম তোমার অভিজ্ঞতা? কিছু কিছু আমি গল্প শুনেছিলাম এবং তখনই আমার মাথায় এসেছিল যে এটাকে কিভাবে একটু মানুষের কাছে, সাধারণ পাঠকের কাছে, মানুষই তো পাঠক, শ্রোতাই পাঠক, সাধারণভাবে যদি একটু শোনে, কেননা আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলের একটা ছোট্ট হলেও একটা উদ্দেশ্য রয়েছে, একটু জনসচেতন করা, জনসচেতনতা একটুখানি জাগিয়ে তোলা। কেননা প্রতিটি মানুষের কোথাও না কোথাও আমার মনে হয় সামাজিক দায়ও রয়েছে, সে যেভাবেই হোক, লেখক হিসেবে হয়তো দায় নাও থাকতে পারে। হ্যাঁ, অনেকে বলেন রয়েছে, অনেকে বলেন ব্যাপারটা বিতর্কিত, তাই তো? তো আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে কিন্তু একটু সামাজিক দায় থাকে। অবশ্যই অবশ্যই, দায় তাই না, কিছু হয় না। আমরা যে কবিতাগুলো লিখি, আসলে বলো এই যে কাগজটা করি, এটাও তো দায় থেকেই। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এটা আমার ব্যক্তিগত দায়, আমি না করলে কেউ কিছু আমাকে বলবে না, কিন্তু আমার মনে হয়েছে যার জন্য তোমার ব্যক্তিগত দায়, কিন্তু তুমি সেটা অনেকের জন্য করছো। সেটাই বলছি যে মানুষকে মানুষের বৃত্তে পৌঁছে যাওয়ার চেষ্টা, মানুষকে নিয়ে ভাবা, মানুষের জন্য কিছু করা, এটাই কিন্তু আড্ডাগুলির অন্দরমহলে একটা ছোট্ট হলেও উদ্দেশ্য রয়েছে। তো তোমার এই অভিজ্ঞতা থেকে প্রচুর তুমি নিজের চোখে দেখেছো, হ্যাঁ, সেগুলো যদি একটু মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেখান থেকে মানুষ কোনো পজিটিভ জায়গায়, চিন্তা ভাবনার জায়গায় অন্তত পক্ষে আসতে পারে, সেইটুকু তুমি তোমার অভিজ্ঞতাগুলো যদি একটু ছোট্টর মধ্যে শেয়ার করতে পারো। হ্যাঁ দেখো, তোমায় বললাম যে 25 বছরে এত অজস্র মেয়েদের মুখোমুখি হয়েছি নানান ভাবে। তো আমি ফিচার যখন লিখি তখন প্রচুর আমার সেই মেয়েরা উঠে আসে, অনেক সেই জায়গায় বাদ দিতে পারি না, তুমি লক্ষ্য করেছো হয়তো। তো সেখানেই এত মানে এমন এমন অভিজ্ঞতা আছে আমার এই গল্প সংকলনেও কিছু ঘটনা সেখান থেকে এসেছে একটি লেখার মধ্যে। যে এমন হয়েছে যে একটি মেয়ে, আমি তুমি এক দুটো গল্প শুনতে চাইলে, যে সে স্কুলে আসে না, দীর্ঘদিন ধরে আসে না, এবং তারপরে সে স্কুলে যখন এলো তখন সে তার খুব শীর্ণ চেহারা এবং চেহারায় একটা ছাপ পড়েছে অপুষ্টির ইত্যাদি। তারপরে দেখা যাচ্ছে সে বাড়ি যেতে চায় না কিছুদিন, বাড়ি যেতে চায় না, যাবো না। যাই হোক, তার সঙ্গে কথোপকথনের পরে জানা গেল, বললো না আমি যাবো না। তখন বললো কেন? না, বললো আমি জেঠুর বাড়িতে থাকি, আমার খুব ভয় করে। তারপর তার মাকে আমি রেখেছিলাম, তখন তার মার কাছে আমি শুনেছিলাম যে সেই মা এবং মেয়ে দুজনেই তার জেঠুর দ্বারা মোলেস্টেড, যে জেঠুর কাছে তারা থাকে। এবং এই যে ঘটনাটা, তার মা কাঁদছেন এবং বলছেন যে আমি তো সবকিছু দিয়েছি, এবার আমার মেয়ে।
এবং সে কিন্তু স্ত্রী থেকে আমি জানতে পারলাম এইরকম একটা ঘটনা। এবং এরকম মানে অসংখ্য ঘটনা আছে। আমার স্কুলের একটি মেয়ে, সেও আমার একটি লেখাতে একসময় এসেছিল, হোমে থাকতো মেয়েটি এবং আমার স্কুলে পড়তো। পরবর্তীকালে সে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে চাকরিও পেয়ে গেছে। এবং এমন হয়েছিল যে সে তাকে যখন জানতে পারলাম যে সে কেন হোমে থাকে, তো সে বলেছিল যে আমি আমার জামাইবাবুকে মার্ডার করছি, খুন করেছি। কেন? তো সে যেহেতু আন্ডার 16 ছিল, তো হোমে ছিল, ওখান থেকে সে আসতো। কেন না, দিদি যখন প্রেগনেন্ট সেই সময় মেয়েটির বাড়িতে, দিদি বাপের বাড়িতে আসে এবং একদিন রাত্রে তার জামাইবাবু তাকে মোলেস্ট করার চেষ্টা করে। সে তখন একটা বটি ছিল, সেটা দিয়ে একটা কোপ মারে এবং সেই সময় তার দিদি সেটা দেখে, কিন্তু দিদি বাধা দেয়নি। তারপরে সে জামাইবাবু মারা যায়, মেয়েটির হোমে ঠাঁই হয়। এরকম অসংখ্য যখন দেখি, ওদের সঙ্গে যখন এক প্ল্যাটফর্মে দাঁড়াই, আমি বলতে দেখো গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে। এবং এরকম অসংখ্য ঘটনা, মেয়েরা যে কিভাবে কত লড়াই করে আসছে, তাদের মেয়েদের গল্প, তাদের মায়েদের অজস্র গল্প, এবং কিভাবে তারা চাইছে নিজের পায়ে দাঁড়াবো। ঠিক ঠিক, মানে তারা মুক্তির উপায়টা চাইছে, এই মুক্তিটুকুই কিন্তু আমাদের চাই, তাই না? এবং এই কথাগুলো না কবিতাতে খুব বেশি লিখে ওঠা যায় না। আমি একটা কবিতা সেদিন পেয়েছিলাম, তো ওটা আমার একটি মেয়েকে নিয়ে আমি শোনাবো তোমার। ওই লেখাটা আমার এখানে একদম ছোট একটি লেখা। তো আমি ওই মেয়েটির ভূমিকাটা দিয়েও একটি খবরের কাগজে, দৈনিকে এটা প্রকাশ হয়, তখন আমি ভূমিকাটা সহ আমার কাছে চাওয়া হয়েছিল, আমি সেভাবেই লিখেছিলাম লেখাটা। তো সেখানে এটা রয়েছে আর কি, যে কি ব্যাকগ্রাউন্ডটা কি, যে এরকম যেটা আমি তোমায় বললাম, যে কারণে আমার মনে হয়েছে যে কবিতা গল্প লিখলে হয়তো আমি সেটা লিখতে পারবো তাদের কথাটা। তো সেই জায়গাটা আমি তোমাকে একটু শোনাতে চাইছি। হ্যাঁ, আমি বের করি, তুমি বলো। তুমি এটা আমাদের দর্শকদের জন্য একটু, যদিও আমাদের সময়টা অনেকটা কমে এসছে, এটা শুনি। আর আমার মনে হয় যে অনিন্দিতা যেগুলো বললেন সেগুলো গল্পের মতো হলেও কোনো একটা বার্তা নিশ্চয়ই পৌঁছে গেল, তাই না? একদম একদম। সেখান থেকে এই যে মানুষের যে অসুবিধেগুলোর মধ্যে পড়ে, হ্যাঁ, তার থেকে বেরিয়ে আসার উপায় খোঁজার যে একটা প্রবণতা, সেটা একটা কিন্তু পজিটিভ দিক একদম। এবং চেষ্টা করে মেয়েরা না সবসময় চায় যে সেই জায়গা, এবং অনেক ধরনের এখন রাজ্য সরকারের তরফ থেকে তাদের প্রচুর কিছু অনুদান আছে, নানান কিছু আছে যাতে তারা পড়াশোনা করে, সেগুলো যদি তারা ঠিকঠাক কাজে লাগাতে পারে। একটা প্রবণতা খুব আছে চলে যাওয়া, অল্প বয়সে বিয়ে করে নেওয়া ইত্যাদি, তো তখন সেটা তাদের এটা না মানে শিক্ষিত হলেই যে মানে গ্রামে থাকে সবাই, হয়তো না সেটার জন্য যে শুধু তা নয়। হ্যাঁ, আচ্ছা, এই কবিতাটা ছিল লেখা, যেটা সেটার নাম ছিল রান্নাঘর। আচ্ছা, সেটা বিষয়টা কি ছিল না, বিষয়টা এরকম ছিল যে একটা মেয়ে, ও ক্লাস 10-এর ফর্ম ফিল আপ করতে যখন এসেছে, তখন ওর হাতে দেখছি পুরোটা পোড়া দগদগে ফোস্কা। তখন ওকে বলেছিলাম কি হয়েছে, ও বলেছিল মাছ ভাজতে গিয়ে পুড়ে গিয়েছে। কিন্তু এইভাবে মাছ ভাজতে গিয়ে পুড়ে যায় না। পরে যেটা জানতে পারি যে ওকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ওর গায়ে, জাস্ট বিয়ের 10 দিনের মধ্যেই, ওই ফোন ইত্যাদি বিষয় ছিল। তো তখন এই কবিতাটা রান্নাঘর নামে আমি লিখেছিলাম। তো সেটাই আমি পড়ছি। কড়াইয়ে যা পুড়ে যাচ্ছে, সামান্য আষ্টে গন্ধ ছাড়া তাতে কোনো নদী লেগে নেই। সব রকম ভেসে যাওয়া, ডুবে যাওয়া নিয়ে তাকে সাজানো হয়েছে লালে হলুদে, তারপর সাবধানে নামিয়ে দিয়েছে তেলে, পিছল ও ধোঁয়াময়। কাঁটা খুলে বেরিয়ে আসছে গোলাপি স্পর্শ, চমকে উঠে ছিটকে পড়ছে দেওয়াল আর ছাদে। যে শব্দ শুনে কান্না ভাবছ, তা হয়তো হাওয়ার যাতায়াত। এটা তখন লেখা। তো খুব বেশি কথা কবিতাতে বলা যায় না, তাহলে সেটা কবিতা কারণেই। এবং আমার একটা ইচ্ছে আছে, কখনো যদি পারি, তোমাকেই বলছি, এটা আমি কখনোই কোথাও শেয়ার করিনি, এই সমস্ত মেয়েদের কথা অজস্র আমার লিখে রাখা আছে। ইচ্ছে আছে কখনো যদি শুধু ওদের জন্য, ওদেরকে নিয়ে আলাদা করে এটা এগুলো আমি করা যায়, একদম এগুলো যদি লিখি আমি, শুধু ওদের কথাই থাকবে, ওদের কথা থাকবে। এবং কথা কেন কথা, মানে ওদের ব্যথাগুলো থেকে যাতে পরবর্তী পর্যায়ে উত্তরণের একটা জায়গা। হ্যাঁ, তো তোমাকে অনেক ভালোবাসা, অনেক কিছু তোমার মাধ্যমে আমাদের আড্ডাগুলির অন্দরমহলের
শ্রোতারা পাঠকেরা হয়তো পেয়ে যাবেন, কোনো না কোনো ভাবে তারা হয়তো রিলেট করে নেবেন যে এখানে কিছু ইতিবাচক কথাই হলো। আড্ডাগুলির অন্দরমহলে এই পর্ব আজ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।